আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি স্নাত সিলেট, আজকেও বাংলাদেশ টিম তারা কিন্তু প্র্যাকটিসে নামতে পারেনি, কারণ সিলেটে সকালেই বৃষ্টি নেমেছিল এবং এরকমই একটা আবহাওয়া সামনের 5টা দিনেও আমরা হয়তো দেখতে চলেছি। রৌদ্রোজ্জ্বল একটা দুটো দিনের অপেক্ষায় আমরা রয়েছি, কারণ বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ পাকিস্তানকে ঘরের মাটিতে 2-0 টেস্ট সিরিজ হারানোর। প্রথম টেস্টটা জেতার পর বাংলাদেশ দলটা একেবারেই উজ্জীবিত এবং টিম নিউজে খানিকটা পরিবর্তন আমরা জেনে ফেলেছি ইতিমধ্যেই। বাংলাদেশ দলের ইনজুরির একটা শঙ্কা এসে গেছে এবং সেই ইনজুরির কারণে সাদমান ইসলাম তিনি কিন্তু দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন এবং একেবারেই শেষ মুহূর্তে জাকির হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাকির হাসান ঢাকা লেপার্ডসের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছিলেন এবং বেশ ভালো ব্যাটিং করছিলেন, ভালো ছন্দে আছেন, লেফট হ্যান্ডেড ব্যাটার। এবং আমরা যেই ইনিশিয়ালি হাই টেম্পোতে রান করার জন্য যে ধরনের ওপেনিং ব্যাটার খুঁজছিলাম, জাকির হাসান ঠিক সেই মোল্ডের একজন। তবে ওই ইন্ডিয়ার সাথে তার ডেবুতেই সেঞ্চুরি পাওয়ার পর টেস্ট ক্রিকেট থেকে একটু একটু করে অ্যাভারেজ পারফরমেন্স দেওয়ার পর তাকে কিন্তু জায়গা হারাতে হয়েছে দল থেকে এবং সে কারণেই আপাত মুহূর্তে টেস্ট করার জন্য তিনি কিন্তু সিলেক্টেড ছিলেন না। তবে যেহেতু সাদমান ইনজুর্ড হয়েছেন, একজন ব্যাকআপ ওপেনার দরকার, জাকির হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে। আমি অন্তত নিশ্চিত নই যে জাকির হাসান স্কোয়াডে এসছেন কিন্তু 11-এই সাথে সাথে সাদমানের রিপ্লেসমেন্ট হিসেবে চান্স পাবেন কিনা। যদিও টেস্ট ক্রিকেটটা তিনি বেশি খেলেছেন, যদিও বাংলাদেশের টেস্ট স্কোয়াডটার মধ্যে আরও একজন ওপেনার রয়েছেন তানজিদ হাসান তামিম, এই দুজনের মধ্যে যদি এখন কম্প্যারিজনে যায় যে কাকে আসলে বাংলাদেশ খেলাতে পারে এই দ্বিতীয় টেস্টের জন্য, আমার কাছে অন্তত মনে হয় যে জাকির হাসানের চেয়ে তানজিদ তামিমের পাল্লাটা একটু হলেও ভারী আছে, তার ডেবিউ পাওয়ার সম্ভাবনাটা একটু হলেও বেশি আছে। এটার পেছনে বেশ কিছু কারণ আছে, আমি প্রথম দু একটা কারণ বলতে চাই আপনাদের সঙ্গে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে জাকির হাসানকে যেহেতু ইনিশিয়ালি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি অ্যাজ আ ব্যাকআপ ওপেনার, ধরেই নিতে পারেন যে তিনি পেকিং অর্ডারে একটু নিচের দিকে ছিলেন এবং তাকে হয়তো এই টেস্ট সিরিজটায় খেলানোর পরিকল্পনা এই টিম ম্যানেজমেন্টের ছিল না। তবে তানজিদ তামিমকে যেহেতু তারা ইনক্লুড করেছিল স্কোয়াডে একদম প্রথম থেকেই, ফার্স্ট টেস্টের স্কোয়াডেও তিনি ছিলেন বাট 11-এ জায়গা পাননি, বোঝাই যাচ্ছে যে নির্বাচকরা মনে মনে চাইছেন যে তাকে যেন কোনো না কোনোভাবে ডেবিউ দেওয়া হয়, কোনো না কোনো একটা টেস্টে তাকে যেন সুযোগ দেওয়া হয় এবং দ্বিতীয় টেস্টটাই সেটার একটা মোক্ষম সুযোগ। সো তানজিদ তামিম জাকির দুজনই স্কোয়াডে থাকার পরও আমার কাছে মনে হচ্ছে যে তানজিদ তামিমেরই ডেবিউ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সাদমানের রিপ্লেসমেন্ট হিসেবে তিনি বাংলাদেশের হয়ে হয়তো ওপেন করবেন বাংলাদেশের হয়ে এই টেস্ট ম্যাচটাতে, সেটা অন্তত বলে দেওয়া যেতে পারে। এখন তানজিদ তামিমের ডেবিউ পাওয়ার ব্যাপারটা খুব তোড় জোরসে হলেও আরেকজন ছিলেন স্কোয়াডে ব্যাটার অমিত হাসান, মিডল অর্ডারই সাধারণত ব্যাটিং করেন, তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি আগেও কিছু ভিডিওতে তাকে নিয়ে আলোচনা করেছি যে তার ডোমেস্টিক পারফরমেন্স এতই উজ্জ্বল ছিল, এতই ভালো ছিল যে আসলে নির্বাচকরা তাকে অ্যাভয়েড করতে পারেননি এবং শেষমেশ তিনি ডিজার্ভেডলি একটা কল আপ পেয়েছেন বাংলাদেশ ন্যাশনাল টিমে। তবে দ্বিতীয় টেস্টে আমার মনে হয় না অমিত হাসানকে ডেবিউ দেওয়া হবে, কারণ কোনো ইনজুরির সমস্যা নেই বাংলাদেশের মিডল অর্ডারে এবং তারা খুব ভালোভাবে ক্লিক করছে। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি ক্লিক করছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন গত ম্যাচটায়, একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি ছিল, মমিনুলের 2 ইনিংসে 2টা হাফ সেঞ্চুরি ছিল, মুশফিকুর রহিম একটা ইনিংসে একটা হাফ সেঞ্চুরি পেয়েছেন, লিটন কুমার দাস লুকস ওয়েল সেটেলড, যদিও খুব একটা বেশি কন্ট্রিবিউট করেননি, দুটো ইনিংস মিলে একটা ইনিংসে তার 33 রান ছিল। এবং মেহেদী হাসান মিরাজকে যেহেতু বাংলাদেশ এক নাম্বার 7 খেলাচ্ছে এবং 5জন বোলার নিয়েই আমার মনে হয় যে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ নামবে, সেই জায়গা থেকে জাকির হাসানের ঢোকার সম্ভাবনা নেই, কারণ তানজিদ তামিম আছেন। তবে অমিত হাসানেরও আমি অ্যাকচুয়ালি সম্ভাবনা দেখছি না এই সিরিজে অন্তত তার ডেবিউটা হওয়ার। সুতরাং একটা নিশ্চিত পরিবর্তন ব্যাটিং লাইন আপে হতেই চলেছে, সেটা আমরা জানি, কারণ সাদমান ইনজুরিতে পড়েছেন, তার জায়গায় মোস্ট লাইকলি তানজিদ হাসান তামিম ঢুকছেন। তানজিদ তামিমকে ইনক্লুড করার আরও একটা বিষয় থাকতে পারে। আপনি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার একটা টেস্ট ম্যাচের কথা চিন্তা করেন, যেখানে বাংলাদেশ ইন্ডিয়াতে টেস্ট সিরিজটা খেলতে গিয়েছিল এবং সেখানে ইন্ডিয়া মোটামুটি 2-2.5 দিনের মধ্যে, অর্থাৎ 6টা বা 6.5টা সেশনের ভেতরে কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল সেই টেস্টে। এবং সেখানে তাদের মূল যে অস্ত্রটা ছিল বৃষ্টিকে কাউন্টার করার জন্য, যেহেতু এত বৃষ্টি পড়েছে, এত দিন নষ্ট হয়েছে, তারা কিন্তু আক্রমণাত্মক একটা মনোভাব নিয়েই খেলতে গিয়েছিল। পুরো টেস্টের মধ্যে তাদের ব্যাটারদের পারফরমেন্স আপনি যদি দেখেন, তারা একেবারে তছনছ করার মেন্টালিটি নিয়ে নেমেছিল, T20 মাইন্ডসেট নিয়ে বাংলাদেশের এগেনস্টে ইন্ডিয়া সেই টেস্টে নেমেছিল। এবং এই ধরনের মাইন্ডসেট নিয়ে না নামলে আপনি আসলে টেস্ট ম্যাচ জিততে পারবেন না, কারণ আপনার খেলাই হবে 5 দিন, খেলাই হবে 15টা সেশন, তার মধ্যে যদি অর্ধেকের উপর সেশন বৃষ্টির কারণে নাই হয়ে যায়, যেই পূর্বাভাস আমরা দেখছি তাতে করে মনে হচ্ছে অন্তত 3টা 4টা 5টা সেশনও নাই হয়ে যেতে পারে। সো 8টা 9টা সেশনের ভেতরে আপনি প্রতিপক্ষকে 2বার অল আউট করবেন, সেই সিচুয়েশন তৈরি করার জন্য যথেষ্ট রান আপনার প্রয়োজন হবে এবং কুইক
কুইকলি সেই রানগুলো আপনার তুলতে হবে। নাজমুল শান্ত একটা অ্যাটাকিং মোল্ডে ব্যাটিং করেন, সুতরাং তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করব যে তিনি ওই অ্যাটাকিং মাইন্ডসেটটাই রাখবেন। যদিও ইটস নট ইজি, পুরোটাই আসলে ডিপেন্ড করবে ম্যাচ সিচুয়েশন এবং ম্যাচ কনটেক্সটের উপর, উইকেট কেমন আচরণ করছে, ওদের বোলাররা কেমন ভালো বোলিং করছে সেটার উপর ডিপেন্ড করে ডেফিনেটলি আপনি চাইবেন। তবে একজনকে ফ্রি লাইসেন্স যদি দেয়া থাকে যিনি শুরু থেকেই আসলে প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হবেন, সেই লাইসেন্সটা বোধহয় তানজিদ তামিম পেতে চলেছেন তিনি যদি ডেবিউটা পেয়ে যান। অবভিয়াসলি তাকে একটা স্পেসিফিক টাস্ক দিয়ে নামানো হবে এবং আমার কাছে মনে হয় যে টেস্ট স্কোয়াডটার মধ্যে বা 11টার মধ্যে এরকম একজন আগ্রাসী ব্যাটারকে আপনি যদি দেখেন, আমার মনে হয় যে উই হ্যাভ আ পসিবিলিটি, আমরা যদি আসলেই জিততে চাই, যদি কম সংখ্যক ওভার থাকার পরেও যথেষ্ট রান বোর্ডে তুলে আমরা প্রতিপক্ষকে 2বার অল আউট করতে চাই, তানজিদ তামিমের জন্য আমার মনে হয় এটা একটা ভালো সুযোগ নিজেকে প্রমাণ করারও, প্লাস টেস্ট ক্রিকেটে আমরা যে একটা ডিফারেন্ট ব্র্যান্ড অফ ক্রিকেটের দিকে এগিয়ে যাচ্ছি সেটার আরও একটা ঝলক দেখানোর জন্য। আমাদের বোলারদের উপর আমাদের আস্থা ডেফিনেটলি আছে, তবে বোলারদের এন্ড থেকে আসলে কি কি পরিবর্তন আসতে পারে সেটা নিয়ে ডেফিনেটলি আলোচনা করা যায়। তাইজুল, মিরাজ, এই দুজনকে নিয়ে আলোচনা হচ্ছে। মিরাজ তো খেলবেনই, তাইজুলও কি খেলবেন কিনা? তাইজুলকে তো আমি পার্সোনালি মনে করি যে ডেফিনেটলি খেলানো উচিত। যে কোনো টেস্ট ম্যাচে তাইজুল ইসলাম শুড বি প্লেইং ইন দ্য বাংলাদেশ 11, সেটা যে কোনো কন্ডিশনে হোক না কেন, বিকজ নট অনলি সে উইকেট তুলতে পারে, তার যে অ্যাবিলিটিটা রয়েছে একটা সিচুয়েশন কন্ট্রোল করার বা একটা প্রান্ত আটকে দেয়ার, প্রতিপক্ষকে স্টাইফল করে দেয়ার, খোলসবন্দি করে দেয়ার, সেই কাজটা কিন্তু তাইজুল খুব ভালো করতে পারেন। এবং রাইট হ্যান্ডেড ব্যাটার, লেফট হ্যান্ডেড ব্যাটার এগুলো আসলে খুব একটা বেশি ম্যাটার করে না। তাইজুল যখন বোলিং করেন তিনি টেস্ট ক্রিকেটে আসলে কোন ধরনের বোলিংটা প্রয়োজন তার কাছ থেকে সেটা কিন্তু খুব ভালো মতনই জানেন, এবং এ কারণেই বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটধারী বোলারের নামই তাইজুল ইসলাম। সো তাইজুল থাকবেন, মিরাজও থাকবেন, আমার মনে হয় না এখানে কোনো পরিবর্তন হবে। আপনারা যারা বলছেন যে নাইম হাসানকে ইনক্লুড করা যেতে পারে তাইজুলের জায়গায়, আমার মনে হয় না সেটা কোনোভাবেই সম্ভব, সেটা হবেও না। নাইম হাসানকে যদি ইনক্লুড করতে হয় কোনো একজন পেসারকে স্যাক্রিফাইস করে করতে হবে। বাট এখন যে কন্ডিশন আমরা দেখছি, সত্যি কথা বলতে এই ধরনের কন্ডিশন যেখানে বারবার বৃষ্টি নামতে পারে, ওভারকাস্ট কন্ডিশন থাকতে পারে, উইকেটটায় ময়েশ্চার থাকতে পারে, এরকম সিচুয়েশনে আসলে আপনি 3জন পেসার ছাড়া না খেলার সিদ্ধান্তটা খুবই অদ্ভুত হবে। সো আমরা যদি 3জন পেসারের কথাই চিন্তা করি, সেখানেও কিছু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট রিলেটেড রোটেশন হতে পারে, এবং আমার কাছে মনে হয় যে শরীফুলের খেলার খুব ভালো সম্ভাবনা রয়েছে। আমাদের স্কোয়াডেই রয়েছেন 4জন পেসার, যার মধ্যে 3জন প্রথম টেস্ট খেলেছেন, নাহিদ রানা, তাসকিন, এবাদত হোসেন। এখন দ্বিতীয় টেস্টে তাসকিনকে আমার কাছে মনে হয় যে তাও খেলানো হবে, যেহেতু তার ফার্স্ট টেস্টে এত ভালো গিয়েছে এবং তিনি আসলে অনেক ইচ্ছা পোষণ করছেন, তিনি খেলতে চান, এবং যতটুকুই ওভার তাকে দেওয়া হয় তিনি তার সর্বস্বটা যদি দিয়ে দেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাসকিন কুড বি আ গুড ওয়ার্কেবল সলিউশন। কারণ আপনারা তো খুঁজবেন যে 3জনের মধ্যে এমন কাউকে যিনি হচ্ছেন ওয়ার্কলোডটা নিতে পারবেন বা ওয়ার্ক হর্সের মতো এক প্রান্ত ধরে অনেক ওভার বল করতে পারবেন, সেই বোলিংটা আমরা এক্সপেক্ট করছিলাম এবাদতের কাছ থেকে। বাট ইম্প্যাক্ট না থাকলে আসলে তাকে দিয়ে তো খুব বেশি ওভার করিয়েও খুব একটা লাভ নেই। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় শরীফুলকে সেই ওয়ার্ক হর্সের দায়িত্বটা পালন করতে হবে। হি ইজ ইয়াং এবং হি ইজ প্যাশনেট, এবং নতুন বল পুরনো বল সব জায়গাতেই তার কিছু স্কিলস আছে যেটা তিনি ব্যবহার করতে পারবেন। সো শরীফুল যদি চলে আসেন এবাদতের জায়গায়, প্রবাবলি তিনি হবেন সেই ওয়ার্ক ফোর্স বা ওয়ার্ক হর্স টাইপের বোলার, যিনি কিনা একটা প্রান্ত আগলে রাখবেন, ধরে রাখবেন, আটকে রাখবেন, সুইং আদায় করবেন এবং প্রতিপক্ষকে মোটামুটি ভালো চাপের মধ্যে রাখবেন। কম সংখ্যক ওভার করেও ইম্প্যাক্ট স্পেল, সেই জায়গাটায় আমার মনে হয় তাসকিন এবং নাহিদ রানাকে বাংলাদেশ ব্যবহার করবে। এই 2জন 11-এ থাকবেন, সাথে শরীফুল থাকবেন। সো আমি দেখছি দুটো পরিবর্তন বাংলাদেশের এই দ্বিতীয় টেস্টের 11-এ। একটা হচ্ছে তানজিদ তামিম, যিনি সাদমানের জায়গায় ঢুকবেন, উইচ ইজ আ ফোর্স চেঞ্জ, এবং আরেকটা হচ্ছে শরীফুল, তিনি ঢুকবেন এবাদতের জায়গায়, বাদ বাকি সব একই থাকছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের দ্বিতীয় টেস্টের স্কোয়াডটা আপনারা কেমন দেখতে চাইছেন এবং ওভারঅল রেজাল্টটা কি এক্সপেক্ট করছেন। আমরা কি আসলেও যদি বৃষ্টির কারণে অনেক সেশনস চলেও যায় তারপরেও কি আমরা পাকিস্তানকে হারানোর ক্ষমতা রাখি কিনা সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এপিপি। আমি কিন্তু এই দ্বিতীয় টেস্টে রয়েছি বাংলাদেশ বেতারের সঙ্গে, বাংলা ধারাভাষ্যে। বাংলাদেশ বেতার শুনতেও ভুল করবেন না। ভালো থাকবেন সবাই।